হ্যালো স্টুডেন্ট, আজও আমরা বাইনারি অপারেশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, প্রমাণ করো যে অমূলদ সংখ্যা সমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। অমূলদ সংখ্যা কোনগুলোকে বলা হয়? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ এই আকারে লেখা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে, রুটযুক্ত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যার রুট নির্ণয় করতে গেলে সরাসরি পূর্ণ সংখ্যা হয় না, সেই সমস্ত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। যেমন √5, √7, √11 এগুলো সব অমূলদ সংখ্যা, অর্থাৎ রুটযুক্ত সংখ্যাকেই আমরা অমূলদ সংখ্যা বলবো। কিন্তু মনে রাখবে √4 অমূলদ সংখ্যা নয়, কারণ √4 মানে 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা। √16 এটাও কিন্তু অমূলদ সংখ্যা নয়, কারণ √16কে আমরা ক্যালকুলেশন করলে 4 পাবো বা ±4 পাবো। ঠিক আছে, তাহলে যে সমস্ত রুটযুক্ত সংখ্যাকে ক্যালকুলেশন করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেই সমস্ত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমাকে দেখাতে বলেছি যে অমূলদ সংখ্যার উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। অর্থাৎ আমি এখান থেকে নয় মানে একটা উদাহরণ দিয়েই দেখাবো যে দুটো অমূলদ সংখ্যা নেব, তাদেরকে আমি যোগ করব, দেখব যে যোগফলটা একটা অমূলদ সংখ্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলেই আমরা বলতে পারবো যে অমূলদ সংখ্যাসমূহের সেট যোগ অমূলদ সংখ্যাসমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। কারণ দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে দুটো অমূলদ সংখ্যা নিলাম এবং তাদের যোগ করলে যোগফলটাকেও অবশ্যই অমূলদ সংখ্যায় হতে হবে, তাহলে আমি অমূলদ সংখ্যার উপর যোগকে দ্বিপদ প্রক্রিয়া বলতে পারবো। দেখো অ্যান্সার, মনে করি দুটি অমূলদ সংখ্যা 2 + √5 এবং 2 - √5। দুটো অমূলদ সংখ্যা এমনভাবে আমি ধরলাম যাতে করে সেই দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলে রুটযুক্ত অংশটা কেটে যায়। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, এই সংখ্যাটার মধ্যে √5 আছে, এটাও একটা অমূলদ সংখ্যা, এর মধ্যে √5 আছে, দুটো আলাদা আলাদা অমূলদ সংখ্যা। এবার এই অমূলদ সংখ্যাকে যোগ করছি। এখন 2 + √5 + 2 - √5, দেখো √5 + √5 - √5 বাদ চলে গেল, তাহলে 2 + 2 মানে 4। তাহলে 4 কিন্তু একটা অমূলদ সংখ্যা নয়, কারণ এর 4 মানে আমি বলছি অমূলদ সংখ্যা মানে রুটযুক্ত সংখ্যা হবে, কিন্তু যে রুটটাকে ক্যালকুলেশন করলে আমি পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে ইহা একটি অমূলদ সংখ্যা নয়, কারণ 4 একটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমি দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলাম, যোগফলটা কিন্তু আমার অমূলদ সংখ্যা এলো না। তাহলে কি বলতে পারি যে সুতরাং অমূলদ সংখ্যা সমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। প্রুফ। এবার আমরা একটি নোট পড়ব। মূলদ সংখ্যার সেটকে, অর্থাৎ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ এরকম দ্বারা প্রকাশ করা হয়, কিউটা এরকমভাবে লেখা হয়। এবং অমূলদ সংখ্যার সেটকে, অমূলদ সংখ্যা ইংরেজিতে বলা হয় অমূলদ সংখ্যাকে ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার। অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রবলেম, মনে করো এস একটা সেট আছে, এস সেটের মধ্যে এলিমেন্টগুলো হলো 1 2 3 4। সেটের উপর একটি প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় এ স্টার বি ইকুয়াল টু এম দ্বারা, যেখানে এম হলো ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ, অঋণাত্মক মানে ধনাত্মক ভাগশেষ, যখন গুণফল এ বিকে 5 দ্বারা ভাগ করা হয় এবং এ, বি বিলংস টু এস। তাহলে দেখাও যে স্টার হলো এসের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তার মানে এখানে আমাকে এ স্টার বি ইকুয়াল টু এম দেওয়া হয়েছে। তাহলে এমটা কীভাবে ক্যালকুলেশন করব না, এ স্টার বি এই দুটো সংখ্যাকে প্রথমে গুণ করবো, গুণ করলে আমি এ বি পাবো, তাহলে একটা গুণফল পেলাম। এবার এই গুণফলটা যদি
5 দ্বারা ভাগ করি, সরি এই গুণফলটাকে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে এ স্টার বি এর মান। ধরো এ আর বি দুটো সংখ্যা, তাহলে এ এর মান যদি আমি নিলাম 3 আর বি এর মান 4, তাহলে 3 4 কত হলো 12। ঠিক আছে, 3 4 আমার 12 হলো। ধরো 3 স্টার 4 একে গুণ করলে 12 হলো। এবার 12কে তুমি 5 দিয়ে ভাগ করো, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 হলো। তাহলে এই ভাগশেষ যেটা থাকবে, ঠিক আছে, এটা ধনাত্মক, তার জন্য বলছে অঋণাত্মক সংখ্যার যে ভাগশেষ সেটাই হবে 3 স্টার 4 এর মান। বোঝা গেল? তাহলে দেখাতে হবে স্টার হলো এসের উপর একটা দ্বিপদ প্রক্রিয়া। আমরা এই সমস্যাটি কম্পোজিশন টেবিলের মাধ্যমে করব। যখন এইরকম ধরনের সমস্যা দেবে যে এ স্টার বি ইকুয়াল টু, বলবে যেখানে এম বলেছে, এম হলো ক্ষুদ্রতম অধনাত্মক ভাগশেষ যার গুণফল এ বিকে 5 দ্বারা ভাগ করা হয়, এবং ঠিক আছে, যার গুণফলকে 5 দ্বারা ভাগ করা হয়, সেটাই বলেছে। তখন আমরা কম্পোজিশন টেবিলের মাধ্যমে অঙ্কটি করব। অ্যান্সার, কম্পোজিশন টেবিলটা আমরা তৈরি করব, কীভাবে তৈরি করতে হয় তা আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে এখানে গুণ বলেছে, সিম্পল গুণ, তাহলে 1 ইন্টু 1কে গুণ করলে হয় 1, কারণ দেখবো অঙ্কে বলে দেওয়া আছে এ ইন্টু বি, মানে এ স্টার বি মানে হচ্ছে এম বলা আছে, এমটা কী করে পাবো না এ বিকে গুণফলকে 5 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটাই। তাহলে 1 টু 1, ঠিক আছে, এটা তো 5-এর থেকে কম হলো বলে আমরা এটাই লিখে দেবো। 1 ইন্টু 2 মানে 2, 5-এর থেকে কম হলে 2কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 2 ভাগশেষ থাকবে। কীভাবে থাকে সেটা আগের ক্লাসে দেখানো হয়েছে, তাও আমি একবার বলে দিই। ধরো 2, একে 5 দিয়ে ভাগ করতে চাইছো, তাহলে 0, 5 0 0, 2 ভাগশেষ থাকবে। 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু 4 মানে 4, 2 1কে 2, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 4, 3 দুগুণে 6, 6 মানে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, 4 দুগুণে 8, 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3, 3 1কে 3, 3 দুগুণে 6, 6 মানে হচ্ছে 1, 3 3কে 9, 9 মানে হবে 4, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ তার, 3 4 12, 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, সরি 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 2, 4 1কে 4, 4 দুগুণে 8, 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 3 4 12, 12-র ক্ষেত্রে হবে দেখবে হচ্ছে 2 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 4 4 16, 16-র ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমার কম্পোজিশন টেবিলটা তৈরি হয়ে গেল। দেখ, কম্পোজিশন টেবিলের মধ্যে আমার কটা এলিমেন্ট আছে, 4 ইন্টু 4 মানে 16টা এলিমেন্ট আছে। এই 16টা এলিমেন্ট দেখো, প্রতিটা এলিমেন্ট দেখো এস সেটের মধ্যে আছে। এখানে যে এলিমেন্টগুলো পেয়েছি সেগুলো সব এস সেটের মধ্যেই আছে, মানে এখানে যে এলিমেন্টগুলো পেয়েছি সেগুলো হয় 1, নাহলে 2, নাহলে 3, নাহলে 4। দেখো আমাকে যে এস সেটটা বলেছে সেটা হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা বলতে পারবো স্টার হলো এসের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি যে সহজেই দেখা যায় যে কম্পোজিশন টেবিল এ লিপিবদ্ধ 4 ইন্টু 4 ইকুয়াল টু 16টি পদের প্রত্যেকটি এস সেটের পদ। সুতরাং স্টার হলো এস সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। নেক্সট প্রবলেম, সব জটিল সংখ্যা সমূহের সেট সি এর উপর একটি প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় Z1 স্টার Z2 ইকুয়াল টু রুট Z1 ইন্টু Z2। সব Z1, Z2 বিলংস টু সি, অর্থাৎ Z1 Z2 গুলো কমপ্লেক্স নাম্বার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এর জন্য সি এর স্টার কি একটি দ্বিপদ প্রক্রিয়া? তোমাকে এখানে প্রশ্ন করেছে স্টার কি একটা দ্বিপদ প্রক্রিয়া হবে। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমি বলবো স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া হবে না। হবে না মানে আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাবো। আমি দুটো কমপ্লেক্স নাম্বার নেবো Z1 আর Z2, এবং সেই দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করে তার রুট করব, দিয়ে দেখাবো যে যেটা উত্তর পাবো সেটা একটা কমপ্লেক্স নাম্বার নয়। তাহলেই আমার স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া হবে না। অ্যান্সার, ধরি 3i, -3i বিলংস টু সি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বার নিয়েছি, একটা 3i আর একটা হচ্ছে -3i। এবার দেখো আমাকে Z1 স্টার Z2 মানে হচ্ছে রুট ওভার Z1 ইন্টু Z2, তাহলে এটা Z1 মানে 3i আর Z2 মানে হচ্ছে -3i যদি হয়, তাহলে 3i স্টার -3i ইকুয়াল টু রুট ওভার হবে 3i ইন্টু -3i। এটা গুণ করলে হবে রুট ওভার -9i²। আমরা জানি i স্কোয়ার মানে -1, এখানে -1 বসলে রুট ওভার 9। রুট ওভার 9 মানে কত? 3। দেখো 3 কিন্তু কমপ্লেক্স নাম্বার নয়, 3 হচ্ছে একটা কি, 3 হচ্ছে একটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার বলতে পারো, বা ইন্টিজারও বলতে পারো,
ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা। তাহলে 3 নট বিলংস টু সি, অর্থাৎ 3টা কমপ্লেক্স নাম্বারের মধ্যে নেই। ঠিক আছে, যেহেতু 3 একটি মূলদ সংখ্যা তাই এটা কমপ্লেক্স নাম্বার নয়। তাহলে আমরা বলতে পারি অতএব সি এর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। নেক্সট প্রবলেম, সব বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় এ স্টার বি ইকুয়াল টু 3ab প্লাস √2 দ্বারা ফর অল এ কমা বি বিলংস টু আর। দেখাও যে আর এর উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এখানে আমাকে এ স্টার বি ইকুয়াল টু 3ab প্লাস √2 বলেছে, যেখানে এ বি হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমাকে দেখাতে হবে যে স্টার হলো একটা দ্বিপদ প্রক্রিয়া। যদি আমি দেখাতে পারি যে এ স্টার বি বিলংস টু আর, অর্থাৎ এ স্টার বিটা আর এর মধ্যে আছে, অর্থাৎ এ স্টার বি মানে কি 3ab প্লাস √2, এই 3ab প্লাস √2টা যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ স্টার বিটা হচ্ছে আর এর মধ্যে আছে, হ্যাঁ, অর্থাৎ তাহলে এ স্টার বিও রিয়েল নাম্বার। যদি দেখাতে পারি তাহলেই হবে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। অ্যান্সার, গিভিন এ স্টার বি ইকুয়াল টু 3ab প্লাস √2 ফর অল এ কমা বি বিলংস টু আর, আর এর মধ্যে আছে। যেহেতু এ কমা বি বিলংস টু আর, তাহলে দেখো এ আর বি যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা জানি এই রিয়েল নাম্বার দুটোকে গুণ করলে সেটাও রিয়েল নাম্বার হবে, তাহলে এ বি বিলংস টু আর। এবার অঙ্কে দেখো আমার 3ab টার্মটা আছে, তাই আমি এটাকে 3 দিয়ে গুণ করলাম। যদি এ বি রিয়েল নাম্বার হয় তাহলে একে 3 দিয়ে গুণ করলে সেটাও রিয়েল নাম্বার হবে, কারণ 3 হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে ইমপ্লাইজ 3ab বিলংস টু আর, তাহলে 3ab হলো একটা রিয়েল নাম্বার। যেহেতু আমার 3ab সাথে √2 যোগ আছে, দেখো √2 হচ্ছে কি একটা রিয়েল নাম্বার, তাহলে এটা 3ab যদি একটা রিয়েল নাম্বার হয় তার সঙ্গে যদি একটা রিয়েল নাম্বার √2 যোগ করি তাহলে যোগফলটা একটা রিয়েল নাম্বার হবে। তার জন্য আমরা লিখি ইমপ্লাইজ 3ab প্লাস √2 বিলংস টু আর, তাহলে এটাও রিয়েল নাম্বারের মধ্যে থাকবে যেহেতু এটা রিয়েল নাম্বার। এবার দেখো 3ab প্লাস √2 এটা মানে এ স্টার বি, এই যে 3ab প্লাস √2 মানে তো এ স্টার বি, কারণ এ স্টার বি ইকুয়াল টু 3ab প্লাস √2, তাহলে 3ab প্লাস √2 এর বদলে আমি এ স্টার বি লিখতে পারি, তাহলে ইমপ্লাইজ এ স্টার বি বিলংস টু আর। তাহলে অতএব কী হলো, অতএব এ স্টার বি ইকুয়াল টু 3ab প্লাস √2 বিলংস টু আর ফর অল এ কমা বি বিলংস টু আর। যেহেতু এ স্টার বিটা হচ্ছে আর এর মধ্যে আছে, রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি যে আর এর উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। এবার আমরা একটি খুব গুরুত্বপূর্ণ নোট পড়ব। 0 ইজ ডিফাইন্ড অ্যাজ নাইদার নেগেটিভ নর পজিটিভ ইন্টিজার বাট 0 ইজ অ্যান ইন্টিজার। তাহলে বাংলায় বললে কি দাঁড়ায়, যে 0 হলো একটি পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে 0 হবে একটা পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, কিন্তু 0টা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ 0কে তুমি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলতে পারো, কিন্তু 0কে কখনোই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবে না। ঠিক আছে, 0 শুধু পূর্ণ সংখ্যা হবে, মনে রাখবেন, ইন্টিজার হবে। কিন্তু যদি বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 0 হবে, না। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি 0 হবে, না। তাহলে মনে রাখবো 0 শুধু হচ্ছে পূর্ণ সংখ্যা, সে ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। নেক্সট প্রবলেম, পরীক্ষা করে দেখাও যে জেড প্লাস মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এর উপর সংজ্ঞাত কম্পোজিশন প্রক্রিয়া যা এ কম্পোজ বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি দ্বারা সংজ্ঞাত ফর অল এ কমা বি বিলংস টু জেড প্লাস এর জন্য একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার দেখো, লেট এ কমা এ বিলংস টু জেড প্লাস। আমি জেড প্লাস থেকে দুটো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যেটা হচ্ছে এ কমা এ, অর্থাৎ দুটো একই নিলাম। তাহলে অতএব এ কম্পোজ এ সমান সমান কী হবে, যদি এ কম্পোজ বি ইকুয়াল টু মড এ মাইনাস বি হয় তাহলে এ কম্পোজ এ মানে হবে মড এ মাইনাস এ। তাহলে অতএব এ কম্পোজ এ মানে মড এ মাইনাস এ। কেন হচ্ছে, দেখো এ কম্পোজ বি মানে হচ্ছে মড প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ, তাহলে এ কম্পোজ এ ইকুয়াল টু মড প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ গেলে এ মাইনাস এই হয়। এ মাইনাস এ মানে 0, তাহলে মড 0 এর ভ্যালু 0। কিন্তু আমরা জানি 0 হচ্ছে শুধু ইন্টিজার, সেটা পজিটিভ ইন্টিজার নয়, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে 0টা দেখুন নট বিলংস টু হচ্ছে জেড প্লাস। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে যে 0 এটা হচ্ছে জেডের মধ্যে আছে, মানে ইন্টিজারের মধ্যে আছে, বাট কিন্তু 0 নট বিলংস টু জেড প্লাস
আবার 0 নট বিলংস টু জেড মাইনাস। ঠিক আছে, মানে জিরোটা হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা, জিরোটা কখনো ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়। তাহলে অতএব জেড প্লাস সেটের উপর কম্পোজিশন একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে জেডের উপর স্টার প্রক্রিয়া যা সংজ্ঞাত হয় এ স্টার বি ইকুয়াল টু এ মড বি দ্বারা ফর অল এ কমা বি বিলংস টু জেডের জন্য তা স্টার প্রক্রিয়া সাপেক্ষে বদ্ধ। ঠিক আছে, তার মানে দেখাতে হবে স্টার হচ্ছে বদ্ধ। বদ্ধ দেখানো যায়, দ্বিপদ প্রক্রিয়া দেখানো তাই, কারণ একটা স্টার প্রক্রিয়াটি বদ্ধ হলেই আমরা স্টারকে একটা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারবো, যেটা আমরা আগের ক্লাসে জেনেছি। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে বলছে স্টারটা হচ্ছে বদ্ধ। বদ্ধ দেখাতে গেলে কি দেখাতে হবে না, এ স্টার বিটা আমার জেডের মধ্যে আছে এটা দেখাতে হবে। অ্যান্সার, গিভিন এ স্টার বি ইকুয়াল টু, প্রথমটা যা আছে তাই থাকবে, আর দ্বিতীয়টার মড এ ইন্টু মড বি ফর অল এ কমা বি বিলংস টু জেড। দেখো যেহেতু এ কমা বি বিলংস টু জেড, লেট আমরা ধরে নিচ্ছি যে লেট এ কমা এ এবং বি দুটো সংখ্যা জেডের মধ্যে আছে। দেখো বি যদি জেডের মধ্যে থাকে তাহলে তার মড নিই, তাহলে মডটাও জেডের মধ্যে অবশ্যই থাকবে। ঠিক আছে, কারণ জেড মানে ধনাত্মক ঋণাত্মক দুটো পূর্ণ সংখ্যা বোঝায়। বি যদি নেগেটিভ হয় তাহলে তার যদি মড করে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে সেটাও জেডের মধ্যে থাকবে। কারণ ধরো -2 যদি বিলংস টু জেড হয় তাহলে -2 এর মড হচ্ছে 2, সেটাও জেডের মধ্যে থাকবে, সেটাই বলছে। তাহলে এ বি যদি জেডের মধ্যে থাকে তাহলে মডগুলো জেডের মধ্যে থাকবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে মড বিটাও জেডের মধ্যে থাকবে। তাহলে দেখো এটা জেডের মধ্যে আছে, আর মড বিটাও জেডের মধ্যে আছে, তাহলে এ আর এই মড বি যদি গুণ করি তাহলে সেটাও জেডের মধ্যে থাকবে। আমরা জানি দুটো পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, তাহলে এ ইন্টু মড বি বিলংস টু জেড। আবার এ ইন্টু মড বি মানেই আমার দেওয়া আছে, দেখো এ ইন্টু মড বি মানেই আমি লিখতে পারি এ স্টার বি, তাহলে ইমপ্লাইজ এ ইন্টু মড বির জায়গায় লিখতে পারি এ স্টার বি বিলংস টু জেড। তাহলে অতএব কী দাঁড়ালো, অতএব এ স্টার বি ইকুয়াল টু এ স্টার বি ইকুয়াল টু এ মড বি বিলংস টু জেড ফর অল এ বি বিলংস টু জেড। তাহলে অতএব জেডের উপর স্টার প্রক্রিয়া বদ্ধ বা ক্লোজ। এখানে বলতে পারো স্টারটা যেহেতু বদ্ধ বা ক্লোজ, তাহলে এখানে স্টার একটা কী প্রক্রিয়া হবে, দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে স্টারটাকে বদ্ধ বা ক্লোজ হতে হয়। ঠিক আছে, এখানে যেহেতু স্টারটা বদ্ধ বা ক্লোজ হলো তাই এটা একটা দ্বিপদ প্রক্রিয়া আমরা বলতে পারি। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে কিউ মানে মূলদ সংখ্যার সেট এর উপর কম্পোজিশন প্রক্রিয়া যা সংজ্ঞাত হয় এক্স কম্পোজ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই ওয়াই মাইনাস 2 দ্বারা ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। তাহলে কিউ এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া নয়, তাহলে কিউ এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া নয়, এটা দেখাতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি আমি ওয়াইয়ের এক্সের মানে আমি যা খুশি নিলাম, মানে একটা মূলদ সংখ্যা নিলাম, মূলদ সংখ্যা 2 3 1 2 1 3 এগুলো হয়, কিন্তু ওয়াইটা যদি ওয়াইয়েরটাও মূলদ নিতে হবে এবং ওয়াইয়ের মান যদি 2 নিই তাহলে দেখো নিচে 0 হচ্ছে, তাহলে এটা অসঙ্গত হয়ে যাচ্ছে। তাহলে যদি অসঙ্গত হয়, অসঙ্গতটা তো কখনো কিউ এর মধ্যে থাকে না, তখন এটা নট বিলংস টু কিউ হবে, তাহলে কিউ এর উপর এটা দ্বিপদ প্রক্রিয়া হবে না। ঠিক আছে, কারণ এখানে আমি যদি ওয়াইয়ের মানটা 2 নিই তাহলে নিচে 0 হবে, নিচে 0 মানে এটা অসঙ্গত হয়ে গেল, অসঙ্গত মানে সেটা মূলদ সংখ্যা নয়, তাহলে এটা দ্বিপদ প্রক্রিয়াও নয়। অ্যান্সার, গিভিন এক্স কম্পোজ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই ওয়াই মাইনাস 2 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। যেহেতু 5, 2 বিলংস টু কিউ, কারণ এগুলো 5 এবং 2 দুটোই মূলদ সংখ্যা, তাহলে অতএব 5 কম্পোজ 2 ইকুয়াল টু কী হবে, দেখো এক্স কম্পোজ ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস 2 বাই ওয়াই মাইনাস 2, তাহলে 5 কম্পোজ 2 মানে হবে 5 প্লাস 2 বাই 2 মাইনাস 2, তাহলে এটা মানে হবে 5 আর 2 হচ্ছে উপরটা হচ্ছে 7 7/0, 7/0 অসঙ্গত, অসঙ্গত মানে এটা নট বিলংস টু কিউ, তাহলে অতএব 5 কম্পোজ 2 নট বিলংস টু কিউ, কমা দিলে 5, 2 কিন্তু কিউ এর মধ্যে আছে, কিন্তু 5 কম্পোজ 2টা দেখা গেল হচ্ছে কিউ এর মধ্যে নেই, তাহলে অতএব কিউ এর উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া নয়, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা একটি নোট পড়ব, জিসিডি অফ এ কমা বি, এটা অর্থ কী? জিসিডি অফ এ কমা বি এর অর্থ হলো এ ও বি এর গসাগু, অর্থাৎ জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু দেখা যায় এ ও বি এর গসাগু, অর্থাৎ এ ও বি এর গসাগুকে আমরা জিসিডি অফ এ কমা বি লিখতে পারি। তাহলে যদি কোনো অঙ্কে জিসিডি অফ এ কমা বি থাকে তার অর্থ হলো এ ও বি এর গসাগু। তাহলে দেখো জিসিডি অফ 12, 21 ইকুয়াল টু কত হবে, দেখো 12 আর 21 এর গসাগু হয় 3, তাহলে দেখো 3 হয়েছে। ঠিক আছে, তাহলে জিসিডি অফ এ কমা বি এর অর্থ হচ্ছে এ ও বি এর গসাগুটা লিখতে হবে।
তাহলে এখানে আমার জিসিডি অফ 12,21 বলেছে, তাহলে 12 আর 21 যদি গসগু করো দেখবে 3 হবে, তার জন্য এটা জিসিডি অফ 12,21 ইকুয়াল টু 3। নেক্সট প্রবলেম, এন স্টার যেখানে এ স্টার বি ইকুয়াল টু জিসিডি অফ এ কমা বি ফর অল এ কমা বি বিলংস টু এন, তাহলে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি? তার মানে এখানে আমাকে একটা স্টার দ্বিপদ প্রক্রিয়া বলেছে এবং এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট এবং এ স্টার বি মানে হচ্ছে জিসিডি অফ এ কমা বি ফর অল এ বিটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হচ্ছে। তাহলে তোমাকে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কিনা পরীক্ষা করতে বলেছে। অ্যান্সার গিভেন এ স্টার বি ইকুয়াল টু দেওয়া আছে জিসিডি অফ এ কমা বি ফর অল এ কমা বি বিলংস টু এন, তাহলে অতএব বি স্টার এ কী হবে? যদি এ স্টার বি জিসিডি অফ এ কমা বি হয় তাহলে বি স্টার এ হবে জিসিডি অফ বি কমা এ ফর অল এ কমা বি বিলংস টু এন। যেহেতু জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু জিসিডি অফ বি কমা এ, কেন? কারণ আমরা জানি জিসিডি অফ এ কমা বি মানে হচ্ছে এ বি এর গসাগু, আর জিসিডি অফ বি কমা এ মানে বি ও এর গসাগু। আমরা জানি এ ও বি এর গসাগু যা হবে বি ও এর গসাগু তাই হবে, অর্থাৎ 2 এবং 4 এর গসাগু 2, আবার দেখো 4 এবং 2 এর গসাগু 2, ঠিক আছে? আমরা জানি একই হয়। তাহলে এবার জিসিডি অফ এ কমা বি এটার অর্থ কি? জিসিডি অফ এ কমা বি মানে হচ্ছে এ স্টার বি, তাহলে এটার মধ্যে আমি এ স্টার বি লিখলাম ইকুয়াল টু জিসিডি অফ বি কমা এ মানে কত? বি স্টার এ, এটা লিখলাম। তাহলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়ে গেল ফর অল এ কমা বি বিলংস টু এন। তার মানে এটা মানে কি বলতে পারি? যে স্টার হলো বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। এবার আমরা দেখব স্টার অ্যাসোসিয়েটিভ বা সংযোজ্য হচ্ছে কিনা। সংযোজ্য দেখাতে গেলে 3টে এলিমেন্ট নিতে হবে। ধরি এ কমা বি কমা সি বিলংস টু এন, এ স্টার বি মানে কী হবে? জিসিডি অফ এ কমা বি, এটা জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু এম আমি ধরে নিলাম, মানে এ কমা বি এর গসাগুটা হবে এম, সেটা ধরলাম। এবং বি স্টার সি ইকুয়াল টু জিসিডি অফ বি কমা সি, এবং এই বি এবং সি এর গসাগুটা আমি এন ধরে নিলাম, ঠিক আছে? এখন এ স্টার তারপর ব্যাকটার মধ্যে বি স্টার সি ইকুয়াল টু, প্রথমে এটা থাকলো এ স্টার, বি স্টার সি এর অর্থ হচ্ছে জিসিডি অফ বি কমা সি। এবার জিসিডি অফ বি কমা সি মানেই আমি দেখো এন ধরেছিলাম, তাহলে জিসিডি অফ বি কমা সি এর বদলে এন লিখলাম। তাহলে এ স্টার এন এর অর্থ কী হবে? এ স্টার এন মানে দেখো এ কমা বি মানে যদি জিসিডি অফ এ স্টার বি মানে যদি এ স্টার বি মানে জিসিডি অফ এ কমা বি হয়, তাহলে এ স্টার এন মানে হবে জিসিডি অফ এ কমা এন, ঠিক আছে? এবার দেখো এ আর এন এর গসাগু যা, এন মানে কি? এন মানে ধরা ছিল আমার বি এবং সি এর গসাগু, তাই তো? এন মানে কার গসাগু ধরা ছিল? বি এবং সি এর গসাগু। তাহলে দেখো এন মানে হচ্ছে বি আর সি এর গসাগু, তাহলে এ কমা এনকে আমি বলতে পারি যে এ বি ও সি এর গসাগু, তার জন্য আমরা লিখছি জিসিডি অফ এ কমা বি কমা সি। এবং এবার আমরা ক্যালকুলেট করব এ স্টার বি স্টার সি, তাহলে আমরা এ স্টার বি এটার অর্থ আমরা জানি জিসিডি অফ এ কমা বি, ঠিক আছে? স্টার সি থাকলো। এবার জিসিডি অফ এ কমা বি মানে আমি এম ধরেছিলাম, তাহলে জিসিডি অফ এ কমা বির বদলে এম বসালাম, এম স্টার সি। তাহলে এম স্টার সি অর্থ এখানে হচ্ছে জিসিডি অফ এম কমা সি। এবার দেখো এম আর সি এর যা গসাগু, এম মানে তো এ আর বি এর গসাগু হচ্ছে এম ছিল, তাহলে এম আর সি এর গসাগু যা হবে তাহলে তোমার এ বি এবং সি এর গসাগু একই হবে, তার জন্য আমরা লিখেছি জিসিডি অফ এ কমা বি কমা সি। তাহলে অতএব এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এন। অতএব স্টার সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমার 3টে সংখ্যা আছে, 6, 12 আর 21। দেখো 6 আর 12 জিসিডি অফ 6,12 এদের গসাগু কত? 6,12 গসাগু 6। এবার দেখো আমি করছি জিসিডি অফ এই 6টা নিলাম আর এই 21টা নিলাম, 6,21 এর গসাগু কত? 3। দেখো তাহলে 6, 12 আর 21 এদের গসাগু কিন্তু হচ্ছে একই, হচ্ছে 3। জিসিডি অফ 6, 12, 21 এটা হবে 3ই হবে। অর্থাৎ এই 3টে সংখ্যার মধ্যে যে কোনো দুটো সংখ্যার গসাগু তুমি আগে বার করলে, সেই গসাগুটার সঙ্গে যেটা বাকি থাকবে তার যদি গসাগু করো তাহলে যে উত্তরটা আসবে এই 3টে সংখ্যার গসাগু যা হবে সেটি আসবে, ঠিক আছে? তাহলে আমরা এক্ষেত্রে পেলাম কি স্টারটা হচ্ছে বিনিময়যোগ্য হলো এবং সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভও হলো। নেক্সট প্রবলেম, জেডের উপর স্টার যা এ স্টার বি ইকুয়াল টু এ মড বি
অর্থাৎ এ স্টার বি মানে প্রথমে যেটা আছে সেটা প্রথমে বসবে, ইনটু হচ্ছে দ্বিতীয়টার মড বি হবে, দ্বারা সংজ্ঞাত। ফর অল এ কমা বি বিলংস টু জেড, তাহলে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি? তাহলে তোমাকে প্রশ্নে এ স্টার বি ইকুয়াল টু এ মড বি বলেছে, এ আর বি হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাহলে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কিনা তোমাকে পরীক্ষা করতে বলেছে। অ্যান্সার গিভেন এ স্টার বি মানে দেওয়া আছে ইকুয়াল টু এ মড বি ফর অল এ কমা বি বিলংস টু জেড। তাহলে এ স্টার বি ইকুয়াল টু যদি এ মড বি হয়, তাহলে বি স্টার এ ইকুয়াল টু হবে বি মডে। কেন? কারণ এ স্টার বি মানে দেওয়া আছে প্রথমে যেটা আছে সেটা প্রথমে বসলো, ইন্টু পরেরটার হচ্ছে মড। তাহলে বি স্টার এ মানে প্রথমে বি আছে বলে বি বসলো, পরেরটা এর মড এ হলো, ফর অল এ কমা বি বিলংস টু জেড। তাহলে এ স্টার বি মানে এসছে এ মড বি, আর বি স্টার এ মানে হচ্ছে বি মডে। এবার দেখো এ মড বি আর বি মডে কি একই? না, এই দুটো একই নয় মান। কেন একই না? তাহলে একটা উদাহরণ নিলেই বোঝা যাবে। যখনই দেখবে নেগেটিভ সংখ্যা আসবে, নেগেটিভ ইন্টিজার আসবে, তখন এই দুটো ভ্যালু একই আসবে না। ঠিক আছে, দুটো যদি পজিটিভ নাও বা দুটোই যদি নেগেটিভ নাও, তখন এদের মান একই আসবে। কিন্তু এই দুটো এ আর বি এর মধ্যে যখন একটা নেগেটিভ একটা পজিটিভ হলে এই দুটোর মান কিন্তু একই আসবে না। দেখো, যদি এ 2 এবং বি -3 হয়, তাহলে 2 স্টার -3 মানে হবে 2 ইন্টু মড -3, মড -3 মানে 3, 2 ইন্টু 3 মানে 6। আর উল্টোটা -3 স্টার 2 মানে প্রথমটা যাচ্ছে -3 ইন্টু মড 2 মানে হচ্ছে মড 2 মানে 2 মানে -3 ইন্টু 2 মানে -6। তাহলে দেখো এই দুটো একই এলো না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এ স্টার বি নট ইকুয়াল টু বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু জেড। অর্থাৎ সমস্ত এ বি এর জন্য কখনোই এ স্টার বি আর বি স্টারে এই দুটো সমান হবে না। হ্যাঁ, কিছু এ বি মানের জন্য সমান হবে, কিছু সমান হবে না। অর্থাৎ কোন কোন মানের জন্য সমান হবে? যখন এ আর বি উভয় পজিটিভ বা নেগেটিভ হবে তখন এটা সমান হবে, কিন্তু এ আর বি এর মধ্যে একটি নেগেটিভ একটি পজিটিভ হলে এটা সমান হবে না। তাহলে স্টার বিনিময়যোগ্য নয়। এবার আমরা দেখব স্টার সংযোজ্য হচ্ছে কিনা বা অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। আবার ধরি এ কমা বি কমা সি বিলংস টু জেড। আমরা জানি অ্যাসোসিয়েটিভ দেখাতে গেলে তিনটে এলিমেন্ট জেড থেকে নিতে হয়। তাহলে এ স্টার বি মানে কী হবে? এ স্টার বি মানে আমরা জানি এ মড বি, আর বি স্টার সি মানে হচ্ছে বি মড সি। তাহলে এখন এ স্টার ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি আমরা ক্যালকুলেট করছি। তাহলে এ স্টার বি স্টার সি মানে হচ্ছে বি মড সি। এবার এ স্টার বি মড সি, এটার অর্থ কী? আচ্ছা, এ স্টার দেখো, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এটা ভুল লেখা হয়েছে। আচ্ছা, এখানে এটাও আমি যেটা লেখা আছে এটা কেটে দিলাম। এবার আমি করে দেখাচ্ছি। দেখো, এটা আমি অন্য কালিতে করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এ স্টার বি মড সি এটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট, প্রথম এলিমেন্ট হচ্ছে এ। আবার এ স্টার বি মানে কি আছে? প্রথমটা যা আছে সেটা থাকে পরেরটার মড। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো, দেখো প্রথমটা আছে এ, এ থাকলো, পরেরটার মানে বি মড সি এর মড মানে মড অফ বি মড সি। তাহলে এটা মানেই হচ্ছে এ মড বি আর মড সি, কারণ মড সি এর মড, কারণ একবার মড নিলে যা হবে আবার তার মডেল একই থাকবে, পজিটিভই থাকবে। ঠিক আছে, এবার নেক্সট পরেরটা ক্যালকুলেশন করছি এবং পরেরটা ক্যালকুলেশন করছি এ স্টার বি স্টার সি। এ স্টার বি মানে আমি কি জানি? এ স্টার বি মানে হচ্ছে আমি লিখতে পারি এ মড বি আর স্টার সি পরেরটা থাকলো। এবার এখানে দেখো প্রথম এলিমেন্ট হচ্ছে এ মড বি, তাহলে আমার এ মড বিটা থেকে গেল, আর পরের এলিমেন্ট সি মানে তার মড হবে মড সি। ঠিক আছে, কারণ এ স্টার বি মানে প্রথমটা যা আছে তাই থাকবে দ্বিতীয়টার মড। এখানে প্রথমটা মানে এ মড বি, সেটা থেকে গেল, দ্বিতীয়টা মানে সি আছে তার মড, তাহলে সি। এবার দেখো আগেরটাও আমি পেয়েছি এ মড বি মড সি, এটাও পেলাম এ মড বি মড সি। ঠিক আছে, তাহলে আমার এ স্টার তারপর ব্যাকটার মধ্যে বি স্টার সি আর এ স্টার বি ব্যাকেটের মধ্যে থাকলো এটা স্টার সি, এই দুটো কী হলো? সমান হলো। তাহলে অতএব আমরা লিখলাম এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জেড। তাহলে এই দুটো যেহেতু আমার সমান হয়ে গেল, তাহলে আমরা বলবো স্টার সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ। নেক্সট প্রবলেম, জেড কস জেড এর উপর স্টার যা এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি দ্বারা সংজ্ঞাত। ফর অল এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু জেড কস জেড, তাহলে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি?
তাহলে এখানে একটা জেড ক্রস জেড একটা সেট বলেছে, তার উপর স্টার একটা হচ্ছে প্রক্রিয়া বলেছে। জেড ক্রস জেড, তার মানে এলিমেন্টগুলো কেমন আসবে? পেয়ার, মানে জোড়া জোড়া আসবে। তার জন্য জেড ক্রস জেডের মধ্যে দেখো একটা এলিমেন্ট নেওয়া হচ্ছে এ কমা বি, আর একটা এলিমেন্ট নেওয়া হয়েছে জেড ক্রস সি কমা ডি। এদের মধ্যে স্টার অপারেশনটা প্রয়োগ করা হয়েছে। তাহলে কীভাবে প্রয়োগ করা হচ্ছে স্টার অপারেশনটা? দেখো, প্রথম এলিমেন্টটার পেয়ারের প্রথমটা আর দ্বিতীয়টার পেয়ারের প্রথমটা নিয়ে তাদের বিয়োগফল লেখা হয়েছে, কমা। এবার প্রথমটার পেয়ারের দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার পেয়ারের দ্বিতীয়টা নিয়ে তাদের বিয়োগফল এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এইভাবে স্টারটাকে সংজ্ঞাত করা হয়েছে। যেহেতু জেড ক্রস জেড এর উপর স্টার, তাহলে এলিমেন্টগুলো আমাকে জেড ক্রস জেড থেকে নিতে হবে। জেড ক্রস জেড থেকে এলিমেন্টগুলো সব জোড়া জোড়া আসবে। তার জন্য দেখো এ কমা বি এটা একটা এলিমেন্ট জেড ক্রস জেডের, এবং সি কমা ডি এটা একটা এলিমেন্ট জেড ক্রস জেডের। তাহলে আমাকে পরীক্ষা করতে হবে যে স্টারটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি না, অর্থাৎ স্টার কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ হবে কি, সেটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে। গিভেন এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি। এ কমা বি এবং সি কমা ডি এলিমেন্টগুলো জেড ক্রস জেড থেকে নেওয়া হয়েছে, এটা ফর অল। এটা তাহলে অতএব তাহলে উল্টোটা, মানে সিডিটা যদি আগে লিখি সি কমা ডি স্টার এ কমা বি। সিঙ্গেল এলিমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে যদি এ ভাবি, এটাকে বি ভাবি, তাহলে আমাকে দেখাতো এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ। এখানে পেয়ার এলিমেন্ট জোড়া জোড়া আছে, তাই আমাকে দেখাতে হবে এ কমা বি স্টার সি কমা ডি এবং সি কমা ডি স্টার এ কমা বি, এই দুটো যদি একই হয় তাহলেই আমরা এটাকে বিনিময়যোগ্য বলবো। যদি দুটো একই না হয় তাহলে একে আমরা বিনিময়যোগ্য বলতে পারবো না। তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, দেখো এর প্রথম এলিমেন্ট আর এটার প্রথম এলিমেন্টের বিয়োগফল, তাহলে এখানে প্রথম এলিমেন্ট সি, এটার প্রথম এলিমেন্ট এ, তাহলে এটা হবে সি মাইনাস এ। দ্বিতীয় এলিমেন্ট এটার ডি, আর এটা দ্বিতীয় এলিমেন্ট বি, তাহলে এটা হবে হচ্ছে ডি মাইনাস বি ফর অল এ কমা বি সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড, মানে ইন্টিজার থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এ কমা বি স্টার সি কমা ডি যা ভ্যালু পেয়েছি এটা, আর সি কমা ডি স্টার এ কমা বি এর ভ্যালু যা পেলাম, এই দুটো আলাদা। ঠিক আছে, তাহলে এটা বিনিময়যোগ্য নয়। তাহলে অতএব এ কমা বি স্টার সি কমা ডি নট ইকুয়াল টু সি কমা ডি স্টার এ কমা বি ফর অল এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড। তাহলে এটা যেহেতু সমান হলো না, অতএব আমরা বলতে পারি স্টার বিনিময়যোগ্য নয়। এবার আমরা দেখব অ্যাসোসিয়েটিভ হবে কিনা স্টার। তাহলে অ্যাসোসিয়েটিভের জন্য আবার ধরি এ কমা বি সি কমা ডি আর ই কমা এফ, তিনটে এলিমেন্ট নিতে হয়। যেহেতু এখানে পেয়ার হিসেবে আছে তাই পেয়ার হিসেবে আমরা তিনটে নিলাম, মানে জোড়া জোড়া হিসেবে জেড ক্রস জেড। তাহলে অতএব এ কমা বি স্টার আমরা করছি এবার হচ্ছে সি কমা ডি স্টার ই কমা এফ। ঠিক আছে, এটার আমরা মান বার করব। ইকুয়ালটা আমরা প্রথমে এ কমা বিটা থাকলো স্টার, যদি এইটা নির্ণয় করি সি কমা ডি স্টার ই কমা এফ, এটা মানে হবে প্রথম দুটোর বিয়োগফল সি মাইনাস ই কমা দ্বিতীয় দুটোর বিয়োগফল হচ্ছে ডি মাইনাস এফ। এবার আমরা এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট যদি ধরি, তাহলে এক্ষেত্রে প্রথম দুটোর বিয়োগফল আবার লিখব এ মাইনাস অফ এটা, তাহলে হবে এ মাইনাস সি প্লাস ই কমা বি থেকে পরেরটা বাদ বি মাইনাস ডি প্লাস এফ। ঠিক আছে, এটা পেলাম। এবার আমরা ক্যালকুলেশন করব এ কমা বি স্টার সি কমা ডি, এটাকে একসঙ্গে ক্যালকুলেশন করব, তার সঙ্গে আমরা ক্যালকুলেশন করব ই কমা এফ। তাহলে ইকুয়ালটা এই দুটোর ক্যালকুলেশন হলে প্রথম দুটোর বিয়োগফল হবে এ মাইনাস সি কমা দ্বিতীয় দুটোর বিয়োগফল হবে বি মাইনাস ডি স্টার ই কমা এফ। এবার এটা একটা এলিমেন্ট এটা একটা, এদের মধ্যে যদি আমি স্টার অপারেশনটা কাজে লাগাই তাহলে প্রথম দুটোর এ মাইনাস সি থেকে ইটা বাদ, তাহলে এ মাইনাস সি
এবার বি মাইনাস ডি থেকে এফটা বাদ মাইনাস এফ। দেখো আগের যে ভ্যালু পেয়েছিলাম এটার যে ভ্যালু দুটো আলাদা, একই নয়। তাহলে আমরা বলতে পারবো যে স্টার অ্যাসোসিয়েটিভ নয়, মানে সংযোজ্য নয়। তাহলে দেখো অতএব এটা নট ইকুয়াল টু এটা হলো, অতএব স্টার সংযোজ্য নয়। নেক্সট প্রবলেম, M2R এর উপর কম্পোজিশন যা এ কম্পোজ বি ইকুয়াল টু হাফ অফ এ বি মাইনাস বি এ দ্বারা সংজ্ঞাত ফর অল এ কমা বি বিলংস টু M2R, যেখানে M2R হলো 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি? অর্থাৎ এখানে আমাকে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্সের সেট M2 বলা আছে, যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হবে রিয়েল নাম্বার দিয়ে তৈরি। তার উপর কম্পোজিশন একটা প্রক্রিয়া বলেছে। প্রক্রিয়াটা কেমন না, এ কম্পোজ বি, এ ও বি হচ্ছে দুটো ম্যাট্রিক্স যেটা M2 থেকে নেওয়া হয়েছে, হাফ অফ এ ইন্টু বি মানে এ বি মাইনাস উল্টোটা বিটা আগে গুণ মাইনাস বি এ। তাহলে আমাকে পরীক্ষা করতে বলেছে স্টার বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কি? অ্যান্সার গিভেন এ কম্পোজ বি দেওয়া আছে হাফ অফ এ বি মাইনাস বি এ ফর অল এ কমা বি বিলংস টু M2R থেকে নেওয়া হয়েছে। অতএব বি কম্পোজ এ সমান সমান কী হবে, হাফ অফ বি কম্পোজ এ কম্পোজ বি মানে প্রথমে এ বি হয়েছে, তাহলে বি কম্পোজ এ মানে প্রথমে বি এ হবে, পরেরটা তাহলে হবে এ বি। এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে হাফ অফ এ বি মাইনাস বি এ ফর অল এ কমা বি বিলংস টু M2R থেকে নেওয়া হয়েছে। দেখো তাহলে এ কম্পোজ বি এর মান যা পেয়েছি, বি কম্পোজ এর মান আলাদা, তাহলে এই দুটো একই নয়, তাহলে অতএব কম্পোজিশন বিনিময়যোগ্য নয়। আরেকটা জিনিস এখানে মনে রাখবে যে এ বি এবং বি এ এই দুটোর ভ্যালু কিন্তু আলাদা, মানে এ এবং বি ম্যাট্রিক্সকে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে, বি ইন্টু এ ম্যাট্রিক্সকে গুণ করলে সেই গুণফলটা আলাদা পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই আছে। তাহলে অতএব এ কম্পোজ বি নট ইকুয়াল টু বি কম্পোজ এ ফর অল এ কমা বি বিলংস টু M2R থেকে নেওয়া হয়েছে। অতএব কম্পোজিশন বিনিময়যোগ্য নয়। এক্ষেত্রে প্রশ্নটা একটু ঠিক করে নেব, এটা স্টার হবে না, এটা কম্পোজিশন হবে, কারণ আমাকে কম্পোজিশনের উপর প্রক্রিয়াটা বলেছে, তাই এটা স্টার নয়, এটা কম্পোজিশন হবে। তাহলে আমরা পেলাম যে কম্পোজিশন বিনিময়যোগ্য নয়। এবার দেখব এই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ অর্থাৎ সংযোজ্য হবে কি না। আবার ধরি এ কমা বি কমা সি বিলংস টু M2R, তাহলে অতএব এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হাফ অফ বি হাফ নয়, প্রথমে এটা থাকুক, এ কম্পোজ থাকলে বি কম্পোজ সি এর জন্য আমি লিখছি হাফ অফ বিসি মাইনাস সিবি ইকুয়াল টু, দেখো এবার এটাকে যদি আমি একটা এলিমেন্ট এটাকে একটা এলিমেন্ট ধরি তাহলে এবার হবে হাফ অফ এটা ইন্টু এটা, মানে হাফটা আমি আগে রাখলাম, দিয়ে এ ইন্টু বিসি মাইনাস সিবি মাইনাস হাফ অফ, এবার এটা আগে লিখব বিসি মাইনাস সিবি, তার সঙ্গে এই এটা হচ্ছে গুণ হবে এখানে এ। ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট করো, এটা কিন্তু এ লিখে এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট করা হলো। তাহলে দেখো এই হাফটা দুটো থেকে বাইরে কমন হলে এটা 1/4 হবে। এবার এ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে এ বি সি মাইনাস এ সি বি। এবার দেখো এ দিয়ে যদি এদিক থেকে গুণ হয় তাহলে বি সি এ হবে এখানে মাইনাস বি সি এ মাইনাস মাইনাসে প্লাস সি বি এ, এটা পেলাম। ঠিক আছে, অতএব এবার আমরা ক্যালকুলেট করব এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু হাফ অফ, মানে এই কম্পোজ বি এর জন্য লিখছি হাফ অফ এ বি মাইনাস বি এ কম্পোজ সিটা থাকলো। এবার এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট যদি করি তাহলে এদের জন্য হবে হাফ অফ
এটা ইন্টু এটা, হাফটা আমি আগে লিখলাম হাফ এ বি মাইনাস বি ইন্টু সি, মাইনাস এবার সি ইন্টু এটা হবে, মানে সিটা আগে হবে, হাফটা আমি আগে লিখে দিলাম সি ইন্টু এ বি মাইনাস বি। এবার হাফটা কমন হলে 1/4, এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে এ বি সি মাইনাস বি এ সি মাইনাস সি এ বি মাইনাস মাইনাস প্লাস সি বি এ। এবার দেখো এটা আর এটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আমার এ কম্পোজ তারপরে বি কম্পোজ সি নট ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি হলো। তাহলে আমার কম্পোজিশন প্রক্রিয়াটি অ্যাসোসিয়েটিভ হলো। তাহলে দেখো অতএব এ কম্পোজ বি কম্পোজ সি নট ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এম টু আর। অতএব কম্পোজিশন সংযোজ্য নয়। নেক্সট প্রবলেম, যদি এ একটা সেট হয়, এ সেটের মধ্যে আমার এলিমেন্ট আছে 0 1 2 3 4 5, অর্থাৎ টোটাল 6টা এলিমেন্ট আছে। সেটের ওপর +6, এই +6কে বলা হয় হচ্ছে অ্যাডিশন মডিউলো 6। একটি দ্বিপদ প্রক্রিয়া হয় তবে 3 অ্যাডিশন মডিউলো 6 3 ইনভার্স অ্যাডিশন মডিউলো 6 2 ইনভার্স এর মান নির্ণয় করো। তাহলে এ একটা সেট আছে, এ সেটের উপর অ্যাডিশন মডিউলো 6 একটা প্রক্রিয়া বলেছে, তাহলে এটার মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে অ্যাডিশন মডিউলো 6 এর অর্থ হলো কি না, এ সেটের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্টকে আমি যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটাই হবে আর কি অ্যাডিশন মডিউলো 6-এর প্রক্রিয়ার ফলে পাওয়া একটা এলিমেন্ট, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এখান থেকে দুটো এলিমেন্ট 3 এবং 5 নাও, 3 এবং 5-এর যোগফল হবে 8, ঠিক আছে? মানে 3 ও 5-এর উপর যদি অ্যাডিশন মডিউলো 6 অ্যাপ্লাই করো তাহলে হবে 3 আর 5-এর যোগফল হবে 8। এবার 8কে 6 দিয়ে ভাগ করবে, 8কে 6 দিয়ে ভাগ করলে থাকবে কত 2, তাহলে হবে 3 অ্যাডিশন মডিউলো 6 5 ইকুয়াল টু 2, ঠিক আছে? এটা তোমরা আগে শিখেছো। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কম্পোজিশন টেবিলের মাধ্যমে করব। আমরা প্রথমে কম্পোজিশন টেবিলটা তৈরি করব, তারপর আমি এই 3 ইনভার্স এর মানটা বার করব, তারপর আমি 2 ইনভার্স এর মান নির্ণয় করব, ঠিক আছে? তারপরে আমরা এই অপারেশনটা প্রয়োগ করব। চলো আমরা এবার কম্পোজিশন টেবিলটি তৈরি করি। আচ্ছা, কম্পোজিশন টেবিল, তাহলে এখানে অপারেশনটা বলেছে অ্যাডিশন মডিউলো 6, এলিমেন্টগুলো হচ্ছে 0 1 2 3 4 5, এখানে হবে 0 1 2 3 4 আর একটা হবে 5, ঠিক আছে? এবার আমরা যোগ করি, 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে। আচ্ছা, যখন আমরা 6-এর থেকে কম পাবো তখন সেটাই লিখে দেবো। কেন লিখছি সেটা আমরা আগে বলেছি, কারণ 6-এর থেকে কম হলে তাকে 6 দিয়ে ভাগ করলে সেটাই ভাগশেষ থাকে। 0-এর সাথে 1 1, এটা হবে 2, 0 আর 3 মানে 3, এটা হবে 4, এটা হচ্ছে 5। 1-এর সাথে যদি এইগুলো সব পরপর যোগ করি এটা হবে 0 নয়, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5। এখানে দেখো 1 আর 5 যোগ করলে 6 হয়, তাকে 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0। 2-এর সঙ্গে এগুলো যোগ করলে হবে এখানে 2 3 4 5, 2 আর 4 যোগ করলে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, 5 হলে 7, এটা হবে 1। 3 দিয়ে যখন পরপর যোগ করলে এখানে হবে আমার দেখো 3 4 5, 3 আর 3 6, তখন 0, 3 আর 4 হচ্ছে 7, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, 3 আর 5 8, 2, 4 দিয়ে দেখো 4 5 হলো 4 2 6 মানে এখানে 0, 4 3 7 মানে এখানে হবে 1, 4 4 8 মানে এখানে হবে 2, 4 5 9 মানে এখানে হবে 3। এবার 5-এর সঙ্গে এগুলো সব যোগ করলে এখানটা হবে 5, 5টাকে 6 মানে হচ্ছে 0, তারপরটা দেখো 7 হলে এখানে 1, 8 হলে এখানে 2, 9 হলে এখানে 3 এবং 10 হলে এখানে হবে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4। তাহলে আমার কম্পোজিশন টেবিলটি তৈরি হয়ে গেল। যেহেতু আমরা এখানে 3-এর ইনভার্স ও 2-এর ইনভার্স নির্ণয় করব, সবার প্রথমে আমাকে কম্পোজিশন টেবিল থেকে আইডেন্টিটি এলিমেন্টটা বার করতে হবে।
তাহলে আমি দেখব এই যে এখানে কোন রোটা একবারে উপরের রোয়ের সঙ্গে সমান, মানে 0 1 2 3 4 5 হয়েছে। দেখো এই প্রথম রোটায় 0 1 2 3 4 5 এটাই এর সঙ্গে সমান। আবার এখানে কোন কলমটা বাঁ দিকের এই কলমটার সঙ্গে সমান, দেখো এখানে প্রথম কলমটা 0 1 2 3 4 5 এটাই এইটার সঙ্গে সমান। তাহলে আমাকে প্রথম কলম এবং প্রথম রো, প্রথম কলমটা হচ্ছে এটার সঙ্গে সমান হয়েছে একবারে উপরের, প্রথম রোটা হচ্ছে একবারে উপরের রোয়ের সঙ্গে সমান, আর প্রথম কলমটা হচ্ছে একবারে বাঁ দিকে কলমের সঙ্গে সমান। এবার এই কলম দুটো যেখানে ছেদ করেছে, কোথায় এলিমেন্টে ছেদ করে, 0 এলিমেন্টে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এখানে 0টাই হলো আমার কি, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অতএব কম্পোজিশন টেবিলের প্রথম সারি রো একেবারে উপরের সারির সঙ্গে অভিন্ন এবং ছকের প্রথম স্তম্ভ মানে কলম একেবারে বাম পাশের স্তম্ভের সঙ্গে অভিন্ন, এবং ছকের এই প্রথম সারি এবং প্রথম স্তম্ভ পরস্পরকে শূন্য পদে ছেদ করে। দেখো যদি ছকটা দেখায়, এই প্রথম সারিটা এটার সঙ্গে সমান একেবারে উপরের সারির সঙ্গে, আর প্রথম স্তম্ভটা একেবারে বাঁ দিকের স্তম্ভের সঙ্গে সমান, আর এইটা আর এটা মানে প্রথম সারি আর প্রথম স্তম্ভ পরস্পরকে দেখো 0 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাই বলা হলো। তাহলে সুতরাং এর উপর মডিউলো অ্যাডিশন মডিউলো 6 দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান হলো 0। এবার তুমি ভালো করে খেয়াল করো যে এর প্রত্যেকটা রোতে দেখো একসম উপাদান 0 আছে, আবার প্রত্যেকটা কলমেও 0 আছে। তাই এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স থাকবে। আমাকে 3-এর ইনভার্স বার করতে হবে। দেখো 3 এটা নিলাম, তাহলে 3 বরাবর 3-এরটা নিলে এই রো বড় কোথায় 0 আছে এটা, তাহলে এর মাথায় কি এটা আছে, তাহলে 3 স্টার মানে 3 + 6 3 = 0 হবে। তাহলে 3-এর ইনভার্স হচ্ছে 3, আর 2-এর ইনভার্স দেখো 2 নিলাম, এখানে 0, তাহলে 2-এর ইনভার্স কে হলো 4। ঠিক আছে, মানে 2 অ্যাডিশন মডিউলো 6 মানে 0, আবার 4 অ্যাডিশন মডিউলো 2 মানে 0 হবে। ঠিক আছে, তাহলে 2-এর ইনভার্স হবে কত, 4। যেহেতু 3 * 3 = 0, দেখো কম্পোজিশন টেবিল থেকে পেলাম, তাহলে 3-এর ইনভার্স হবে 3, 3 ইনভার্স = 3, এবং আমাকে 2-এর ইনভার্স বার করতে হবে। 2 * 4 = দেখবে 4 * 2 যদি তুমি নাও সেটারও মান হচ্ছে 0, তাহলে তুমি বলতে পারো 2-এর ইনভার্স হবে 4। এখন যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা লিখলাম। প্রথমে 3 আছে, 3টা লিখলাম, প্লাস সাফিক্সে 6, 3 ইনভার্স, 3 ইনভার্সের ভ্যালু আমি পেয়েছি 3, এটা 3 লিখলাম, অ্যাডিশন মডিউলো 6 লিখলাম, 2 ইনভার্স, 2 ইনভার্সের ভ্যালু দেখো 4 পেয়েছি। তাহলে ইকুয়াল টু দেখো এগুলো যদি আমি 3 আর 3 যোগ করি তাহলে 6 হয়, তাই তো। তাহলে 6 মানে অ্যাকচুয়ালি তাকে 6 মানে তাহলে আবার 6 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষটা হয় 0, তাহলে 0 লিখলাম এটার জন্য। অ্যাডিশন মডিউলো 6 4, এবার 0 আর 4 যদি যোগ করো তাহলে সেটা 4 ও 6-এর থেকে ছোটো 4টা, তাহলে 4কে 6 দিয়ে ভাগ করলে 4ই ভাগশেষ থাকে, তাহলে এটা 4। দেখো আমরা প্রথম দুটো এলিমেন্ট যোগ করলাম, প্রথম দুটো এলিমেন্ট যোগ করে 3 আর 3 6, তাহলে এর উপর হচ্ছে অ্যাডিশন মডিউলো 6 অ্যাপ্লাই করা হয়েছে বলে যেহেতু 6 হয়েছে 6-এর সঙ্গে সমান, তাই 6কে 6 দিয়ে ভাগ করলে হয় 0, সেটা লিখলাম। তাহলে অ্যাডিশন মডিউলো 6 + 4, এবার 0 আর 4 যোগ করলে 4 হয়, 4টা যেহেতু 6-এর থেকে ছোটো তাই 4কে 6 দিয়ে যদি ভাগ করো সেটা 4ই হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, আর মানে রিয়েল নাম্বারের উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় a * b = mod a + b দ্বারা ফর অল a, b বিলংস টু r। প্রমাণ করো যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান মানে আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব নেই। অ্যান্সার, গিভিন a * b = mod a + b ফর অল a, b বিলংস টু r রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে। ধরি একসম উপাদান হলো
ই। অতএব এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু আর রিয়েল নাম্বার। তাহলে বা এ স্টার ই মানে মড এ প্লাস ই স্টার এ মানে ই প্লাস মড ই প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি মড এ প্লাস ই, ই প্লাস এ মানে এ প্লাস ই ইকুয়াল টু এ, বা এ প্লাস ই মড তুললে হবে প্লাস মাইনাস এ। তাহলে যখন এ প্লাস ই ইকুয়াল টু এ অর্থাৎ প্লাস সাইনটা নিলাম, তখন ইমপ্লাইজ ই ইকুয়াল টু পাবে 0 এবং এ প্লাস ই ইকুয়াল টু মাইনাসে, তখন ই হবে হচ্ছে -2a। দেখো আমি এখানে ই এর দুটো ভ্যালু পেলাম। দেখো এটাও বিলংস টু হচ্ছে আর রিয়েল নাম্বার, আর -2এটাও বিলংস টু আর রিয়েল নাম্বার, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে কোনো দ্বিপদ প্রক্রিয়া আইডেন্টিটি এলিমেন্ট আমার কটা থাকে, একটাই থাকে, তাই না। কোনো দ্বিপদ প্রক্রিয়া আমার আইডেন্টিটি এলিমেন্ট কটা থাকে, একটাই থাকে। কিন্তু এখানে আমি দুটো ভ্যালু পেলাম, তাহলে ইহা অসম্ভব। যেহেতু কোনো দ্বিপদ প্রক্রিয়ায় কেবলমাত্র একটি একসম উপাদান থাকে, কিন্তু আমরা এখানে কটা একসম উপাদান পেলাম, দুটো, তাই এটা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি তাই স্টার দ্বিপদ প্রক্রিয়ায় একসম উপাদানের অস্তিত্ব নেই। এবার আমরা একটি নোট পড়ব। এ 0 1 2 3 4 5 সেটের উপর +6 মানে অ্যাডিসন মডুলো 6 একটি দ্বিপদ প্রক্রিয়া। আসলে এই নোটটি আগের অঙ্কটা অর্থাৎ 25 নম্বরের অঙ্কটার জন্য এই নোটটি লেখা হচ্ছে। তাহলে আমরা দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কম্পোজিশন টেবিল থেকে দেখতে পেলাম যে 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তুমি এখান থেকে সহজেই দেখে বুঝতে পারবে, কারণ হচ্ছে দেখো 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 0-র সাথে 2 যোগ করলে 2 হয়, 0-র সাথে যদি 3কে যোগ করে 3 হয়, 0-র সাথে যদি 4কে যোগ করে 4 হয়, 0-র সাথে যদি 5কে যোগ করে 5 হয়। তাহলে হচ্ছে 0টাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অতএব 0 হলো একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অতএব 0 তার ইনভার্স, 0-র ইনভার্সটা কত হবে দেখো কীভাবে বার করবে। এখানে আছে মডিউলো মানে অ্যাডিসন মডিউলো 6, এইখানে এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 6 আছে, তো তাহলে এর ইনভার্স কী হবে, তাহলে 0-র সাথে কত যোগ করলে 6 হবে সেটাই হবে 0 ইনভার্স। তাহলে আমি জানি 0-র সাথে 6 যোগ করলে 6 হবে, তাই তো। তাহলে এখানে কি এমন কোনো একটা এলিমেন্ট তুমি পাচ্ছ যা 0-র সঙ্গে সেটা যোগ করলে 6 হবে, পাচ্ছ না। তখন তুমি কি দেখবে যে তাহলে এর সাথে কোনো এলিমেন্ট যোগ করলে 0 হচ্ছে কি না। তুমি এখানে দেখলে যে আমাকে এখানে বলেছে অ্যাডিসন মডিউলো 6 আছে, তাহলে তুমি 0-র ইনভার্স খুঁজে বার করতে চেষ্টা। সবার প্রথমে দেখবে 0-র সাথে কত যোগ করলে আর কি এটা আসবে। আমি জানি 0-র সাথে 6 যোগ করলে 6 হয়, তাই তো, এই 6টা হবে, মানে 0-র সঙ্গে কত যোগ করলে এই 6 হবে। কিন্তু আমি দেখতে এই সেটের মধ্যে সেরকম কোনো এলিমেন্ট নেই, মানে 6 এলিমেন্টটা নেই, যাতে 0-র সাথে 6 যোগ করলে 6 হয়, সেই 6টা তো এর মধ্যে নেই। তাহলে 0-র ইনভার্স আমি এখান থেকে পাচ্ছি না। তখন কি করবে, তখন তুমি তাহলে কোনটা এর মধ্যে এমন কোনো এলিমেন্ট আছে যে 0-র সঙ্গে সেটা যোগ করলে 0ই হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 0-র সঙ্গে 0 যোগ করলে 0ই হয়, তাহলে 0-র ইনভার্স হবে 0। তাহলে সবার প্রথমে দেখবে তুমি যার ইনভার্স বার করছো সেটার সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে ওই যে মডিউলো 6 বলেছে বলে 6 হবে, তাহলে সেটাই হবে তার ইনভার্স। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 0-র সঙ্গে 6 যোগ করলে তবে 6 হয়, কিন্তু এখানে 6 এলিমেন্টটা নেই। তাই তখন আমি দেখব যে এখানে 0-র সাথে কোন সংখ্যা যোগ করলে 0ই হয়। আমি দেখছি 0-র সঙ্গে 0 যোগ করলে 0ই হয়, তখন হচ্ছে তাই 0-র ইনভার্স হচ্ছে 0। তাহলে দেখবে কম্পোজিশন টেবিল থেকে তুমি সহজেই দেখতে পাবে 0-র ইনভার্স 0। তাহলে 1-এর ইনভার্স কত হবে, দেখো 1-এর সঙ্গে 5 যোগ করলে 6 হয়, তাহলে 1-এর ইনভার্স হবে 5। 2-এর ইনভার্স কত হবে, তাহলে দেখো এখানে মডিউলো 6 বলেছে 2-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়, 4, দেখো এর মধ্যে 4 আছে এই সেটের মধ্যে, তাহলে 2-এর ইনভার্স 4। 3-এর ইনভার্স, 3-এর সাথে কত যোগ করলে 6 হয়, 3, সেই 3টা এর মধ্যে আছে 3। 4-এর ইনভার্স, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 2টা এই সেটের মধ্যে আছে, 4-এর সঙ্গে 4-এর ইনভার্স হলো 2। 5-এর ইনভার্স,
5-এর সঙ্গে 1 যোগ করলে 6, সেই একটা স্টেটের মধ্যে আছে, তাই 5-এর ইনভার্স হলো 1। তুমি এভাবেও সহজে ইনভার্স বার করতে পারো। নেক্সট প্রবলেম, মনে করো এস যে কোনো একটি সেটে সেট যার পদ সংখ্যা 2-এর অধিক, অর্থাৎ এস সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে 2-এর থেকে বেশি, অর্থাৎ এস সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা 3টে হতে পারে, বা তার 4টে হতে পারে, বা তার বেশিও হতে পারে। এসের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া কম্পোজিশন সংজ্ঞাত হয় এ কম্পোজ বি ইকুয়াল টু বি দ্বারা, ফর অল এ কমা বি বিলংস টু এস। এ কম্পোজ বি ইকুয়াল টু বি মানে এখানে যে দুটো এলিমেন্ট নিচ্ছে শেষেরটা বসছে, ঠিক আছে। এ কম্পোজ বি মানে বি দেখো শেষ আছে বলে শেষেরটা এখানে বসেছে। তাহলে এসের উপর কম্পোজিশন দ্বিপদ প্রক্রিয়ার বিনিময়যোগ্যতা ও সংযোজ্যতা আলোচনা করো। অর্থাৎ কম্পোজিশনটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য হবে কিনা আমাকে দেখতে বলেছে, মানে টেস্ট করতে বলেছে। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এবং কমিউটেটিভ হবে কিনা চেক করতে হবে, ঠিক আছে। অ্যান্সার, গিভিন এ কম্পোজ বি ইকুয়াল টু বি ফর অল এ কমা বি বিলংস টু এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি কম্পোজ এ কত হবে? তাহলে এ কম্পোজ বি শেষে বি হয়, তাহলে বি কম্পোজ এ মানে এ হবে, মানে শেষে এ আছে, ফর অল এ বি বিলংস টু এস। তাহলে এই দুটো একই নয়, তাহলে অতএব এ কম্পোজ বি নট ইকুয়াল টু বি কম্পোজ এ, ফর অল এ কমা বি বিলংস টু এস। তাহলে অতএব এসের উপর কম্পোজিশন দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য নয়। এবার আমরা টেস্ট করবো এটা অ্যাসোসিয়েটিভ কিনা। অ্যাসোসিয়েটিভ হতে গেলে 3টে এলিমেন্ট নিতে হবে, তার জন্য দেখবে অঙ্কে বলে দেওয়া আছে এস সেটে 2-এর বেশি এলিমেন্ট আছে, মানে দুটো থাকলে অ্যাসোসিয়েটিভ টেস্ট হবে না এস সেটের মধ্যে, তাই 2-এর বেশি এলিমেন্ট আছে। অ্যাসোসিয়েটিভ টেস্ট করতে গেলে আমার কমপক্ষে 3টে এলিমেন্ট দরকার। ধরি এ বি সি বিলংস টু এস। এখন আমরা নির্ণয় করছি এ কম্পোজ বি কম্পোজ সি। তাহলে আমি এ কম্পোজটা এটা লিখলাম প্রথমে, তারপরে কম্পোজিশন চিহ্ন দিলাম। বি কম্পোজ সি মানে পরেরটা হয়, তাহলে সি হবে। আবার এ কম্পোজ সি মানে কী হবে? এখানে পরে কি আছে? সি আছে, তাই সি হবে। এবং এবার আমি এটা নির্ণয় করছি এ কম্পোজ বি কম্পোজ সি। এ কম্পোজ বি মানে পরেরটা বি হবে, কম্পোজ সি থাকলো। বি কম্পোজ সি মানে সি হবে। দেখছি আগের ভ্যালুটাও সি পেলাম, এই ভ্যালুটাও সি পেলাম। তাহলে আমরা বলতে পারি অতএব এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এস। তাহলে অতএব এসের উপর কম্পোজিশন দ্বিপদ প্রক্রিয়া সংযোজ্য। তাহলে আমার এস সংযোজ্য অর্থাৎ অ্যাসোসিয়েটিভ হলো। তাহলে সুতরাং এসের উপর কম্পোজিশন বিনিময়যোগ্য নয় কিন্তু সংযোজ্য, অর্থাৎ এখানে কম্পোজিশনটা বিনিময়যোগ্য হলো না, অর্থাৎ কমিউটেটিভ হলো না, কিন্তু সংযোজ্য অর্থাৎ অ্যাসোসিয়েটিভ হলো। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম, যুক্তিসহ নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলো। এন সেটের উপর যে কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টারের জন্য এ স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এন, ঠিক আছে। আর দ্বিতীয়টা বলেছে এন সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হলে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি স্টার এ হবে, ঠিক আছে। দুটো বিবৃতি দিয়েছে, এটার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। অ্যান্সার, গিভিন প্রথমটার জন্য এ স্টার এ ইকুয়াল টু এ দেওয়া আছে, ফর অল এ বিলংস টু হচ্ছে এ ন্যাচারাল নাম্বার। লেট আমি ধরে নিচ্ছি, ধরো এ কমা বি দুটো ন্যাচারাল নাম্বার আছে বিলংস টু এন। তাহলে অতএব এ স্টার বি কত হবে? দেখো এ স্টার এ মানে এ, দুটোই যদি এ হয় তবে এ লিখতে পারছো, কিন্তু একটা এ একটা বি হলে তুমি কোনটা লিখবে? প্রথমটা লিখবে না দ্বিতীয় বি এ লিখবে না বি লিখবে? তুমি খুঁজে পাচ্ছ না। তাহলে এ স্টার বি হচ্ছে অনির্ণীয়, নির্ণয় করা যাচ্ছে না, অনির্ণীয়। তাহলে আমার এই বিবৃতিটা কী হলো? প্রথম বিবৃতিটি হচ্ছে এটা মিথ্যা হয়ে গেল, কারণ এ স্টার এ দেওয়া আছে ফর অল এ বিলংস টু এনের জন্য। কিন্তু আমি যদি এ স্টার বি নির্ণয় করতে চাই তাহলে তো কোনটা লিখবো? এ স্টার বি মানে এ লিখবো না বি লিখবো সেটা তো বলতে পারছি না, তাই এটা অনির্ণীয় হলো। তাহলে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা হলো সেটা বুঝতে পারলে? আমার তো দেওয়া আছে এ স্টার এ হচ্ছে এ, মানে দুটোই এ বলে এ লিখছো। যখন আমি এ স্টার বি বার করবো তখন আমি কি লিখবো? একটা এ একটা বির জন্য এ লিখবো না বি লিখবো সেটা তো আমি বুঝতে পারছি না, তাই এটা অনির্ণীয়। তাই আমার বিবৃতিটা কী হলো? মিথ্যা হয়ে গেল। এবার আমরা 2-এর অ্যান্সার করব। 2-এর অ্যান্সার দেওয়া আছে এনের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য অর্থাৎ কমিউটেটিভ।
তাহলে অতএব আমি কী লিখতে পারি দেখো, অতএব লিখতে পারি এ স্টার বি কমিউটেটিভ মানে বি স্টার এ, এবং আমি লিখতে পারি বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি ফর অল এ কমা বি কমা সি কোথা থেকে নিয়েছি, আমি ধরো ন্যাচারাল নাম্বার এন থেকে নিয়েছি। ঠিক আছে, আমাকে বলেছে এই বিবৃতিটা সত্য হবে কিনা, এ স্টার তারপরে বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি স্টার এ, এটা কি ঠিক বলছে কিনা আমাকে বলতে হবে, এটা সত্য না মিথ্যা। তাহলে আমি প্রথমে বাম পক্ষটা লিখে দেখি ডান পক্ষটা আনতে পারি কিনা। যদি বাম পক্ষটা লিখে ডান পক্ষটা আনতে পারি তাহলে এটা সত্য, আর যদি না আনতে পারি তাহলে মিথ্যা। তাহলে এখন এ স্টার বি স্টার সি ইকুয়াল টু আমি লিখছি এ স্টার কি, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি কে ইকুয়াল টু আমি ধরলাম বি স্টার সি, অর্থাৎ বি স্টার সি এর মানটা আমি কে। দেখো স্টারটা তো বিনিময়যোগ্য, তাহলে এ স্টার কে মানে আমি লেখা যায় কে স্টার এ, লেখা যায় না, কারণ কি, কারণ যেহেতু স্টার বিনিময়যোগ্য অর্থাৎ কমিউটেটিভ। এবারে আমি এখানে কে এর মানটা বসাই, কে এর মান কত ধরেছিলাম বি স্টার সি, বি স্টার সি স্টার এ। আবার দেখো যেহেতু স্টার বিনিময়যোগ্য তাহলে বি স্টার সি এর বদলে আমি লিখতে পারি সি স্টার বি স্টার এ। আমার প্রথমেই লেখা ছিল দেখো বি স্টার সি মানে সি স্টার বি, কেন লিখতে পারছি, কারণ স্টারটা হচ্ছে বিনিময়যোগ্য বলে। তাহলে অতএব দেখো এ স্টার বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি স্টার এ হয়ে গেল। তাহলে অতএব এ স্টার বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি স্টার এ। আমাকে দেখো এটাই বিবৃতিটা দিয়েছে, দেখো আমার বিবৃতি এটাই ছিল এ স্টার বি স্টার সি ইকুয়াল টু সি স্টার বি স্টার এ। তাহলে আমরা বলতে পারবো দ্বিতীয় বিবৃতিটি কি সত্য, অর্থাৎ দ্বিতীয় বিবৃতিটি সত্য, অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য, মানে 2 নম্বর বিবৃতিটা সত্য হলো। তাহলে প্রথম বিবৃতিতে 1 নম্বর বিবৃতিটি মিথ্যা আর 2 নম্বর বিবৃতিটি আমার সত্য হলো। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।